কি করে লইয়া যাবে তোমার বাড়িতে? কবে তুমি আসবে বলো আমার বাড়িতে? পালকি করে লইয়া যাবে তোমার বাড়িতে? কবে হবে তোমার আমার মধুর মিলন? হো শ্রাবণ এলো মেঘ ঘনালো, শ্রাবণ এলো মেঘ ঘনালো, সুন্দর সুন্দর ফুল ফুটিল ওই আশার যারা সবাই এলো, আশার যারা সবাই এলো। তুমি কবে আসবে গো? তুমি কবে আসবে গো? তুমি কবে আসবে গো? না, একে দেখছি আমি সেই দুর্লভ লক্ষিন্দর এই প্রথম আসতে ফিরে যাচ্ছি। তাই তো অধরণের দেখা যায় একটা বড় বৃক্ষ, সেখানে আমি বসে দেখবো সে লক্ষিন্দর কতক্ষণে আসি। সত্যি গগনে অনেক বড় বেলা হয়েছে। মা আমাকে বলেছে লখাই পাঠশালা হইতে সোজা রাজপ্রাসাদে ছুটে আসবি, না জানি গর্ভধারিণী জননী তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না। এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়ে গেলে যেন লখাই লখাই বলে পাগলিন্নি হয়ে যায়। না জানি গর্ভধারিণী জননী আমার জন্য চিন্তায় চিন্তিত রয়েছে। তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে মাকে কি বলু, মা আমি বড্ড ক্ষুধার্ত গো, আমাকে কিছু খেতে দাও। তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে আমি ছুটে যাই আমাদের ওই রাজপ্রাসাদে। কি যুবক, তুমি কি পথ দেখে চলতে পারো না? তার মানে কি বলতে চাও তুমি? আজকে আমাকে কেন ধাক্কা দিলে গো? আমি তোমাকে ধাক্কা দিয়েছি? সত্যই? না না, আমার মনে হচ্ছে তুমি আমাকে ধাক্কা মেরেছো। তুমি ধাক্কা দিয়ে বলেছো আমি তোমাকে ধাক্কা দিয়েছি? ঠিক আছে গো, এই প্রথম আজই তোমার সঙ্গে ধাক্কা লেগে আমার যদি কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। দাঁড়াও যুবক, তোমাকে কয়েকটি কথা জিজ্ঞেস করবো আমি। কয়েকটি কথা বলবে? হ্যাঁ। বলো, এমন কি বলতে চাও তুমি? তুমি কোথায় গিয়েছিলে গো? আমি গিয়েছিলাম পাঠশালায়। তোমার নামখানি? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোমার বাড়ি কোথায় গো? চম্পকনগর। তোমার পিতার নাম? চাঁদ সওদাগর। বলছি কি যুবক, তোমাকে আমি আর একটা কথা জিজ্ঞেস করবো। বলো বলো, এমন কি বলতে চাও তুমি? এই কথা বলতে আমার লজ্জা করছে। লজ্জার কিছু নেই। প্রথম আজই তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কয়েকটি প্রশ্ন করেছো, প্রশ্নের উত্তর আমি দিয়েছি। আর একটি কথা বলবে, আর তোমার কথা না শুনে আমি চলে যাব কি করে হয় বলো? বলছি কি যুবক, তুমি কি বিয়ে করেছো? কি বললে? বিয়ে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল? বিয়ে কি কোনো নদীর জল? বিয়ে কি কোনো খেলনার পুতুল তাকে নিয়ে খেলাধুলো করা যায়? ও, এত বড় ছেলে তাও বিয়ে কি জিনিস তা জানে না। তুমি ঠিকই বলেছো। এটা ভীষণ লজ্জার কথা। জানো, ছোট থেকে রাজপ্রাসাদে বড় হয়েছি। পিতা মাতা কোলে পিঠে করে আমাকে মানুষ করেছে। পিতা মাতার মুখে আমি কোনোদিনই বিয়ের কথা শুনিনি, এই তোমার মুখে প্রথম শুনলাম। তাই বুঝি? হ্যাঁ। তুমি যদি বিয়ে করো, আচ্ছা, আমি কি সুন্দরী? আমার থেকে অপরূপ সুন্দরী পাবে তুমি। তাই নাকি? সত্যি? আমি বিয়ে করলে তোমার চেয়েও? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সত্যি ভেবেছিলাম প্রথম আজই তোমার সঙ্গে কয়েকটি কথা বলে রাজপ্রাসাদে ফিরে যাব। এতক্ষণই বুঝতে পেলাম সত্যি সত্যি তোমার মাথাটা খারাপ রয়েছে। আমার পর থেকে সরে দাঁড়াও তো, আমাকে যেতে দাও। গগনে অনেক বড় বেলা হয়ে গেল। একই দেখছি আমি সে লক্ষ্মীন্দরের দ্বাদশটি বছর দেখি তার আগে কোনো কাম ভাব নেই। এই মুহূর্তে লক্ষ্মীন্দরের আগে আমি সেই কাম নিক্ষেপ করলাম। একে আমি ভুল করছি। একটি অপূর্ব সুন্দরী মেয়ে এসে প্রথম আজ আমার সঙ্গে কতগুলো কথা বলল, তার কথা না রেখে আমি চলে যাচ্ছি। না 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 না, তার দুই চোখখানা যে আমার দুই চোখে ভেসে উঠছে, তার মুখখানা দেখবার জন্য আমার যেন মনখানা ছটফট করছে। যাই যাই তার সঙ্গে আমাকে, কিন্তু
তার সঙ্গে কথা বলবো কি করে কথা বলবো না, আমাকে যেই করে হোক না তার সঙ্গে আমাকে কথা বলতেই হবে। এই যে শুনছো, যা অভিমান করেছে, না না আর একটিবার গিয়ে দেখি। এই যে শোনো না, বাহ এত অভিমান, অভিমান তো করবি। এতক্ষণ ধরে সে আমার সঙ্গে কথা বলেছে, তার কথা না রাখিনি বলে আমার উপরে বড্ড অভিমান করে ফেলেছে। আর একটিবার গিয়ে দেখি। এই যে শোনো না, তোমাকে বলছি। কিছু বলবে? বলার জন্য তো পিছু ডাকলাম। তাহলে বলো। জানো কি? যদি তোমার দিকে আমি তাকিয়ে থাকি, হ্যাঁ, আমার মনে হয় সারাটি ক্ষণ নয়, এভাবে সারাটি জীবন তোমার দিকে আমি তাকিয়েই থাকি। কি সুন্দর যেন তোমার দুটি চোখ, কি সুন্দর যেন তোমার মুখখানা। আমি যে তোমার প্রেমে পড়েছি গো। তাই? আচ্ছা বলো তো, কি তোমার নামখানা কি? আমার নাম সোনা। সোনা সোনা সোনা, সত্যি যেমনি তোমার নাম তেমনি তুমি দেখতে। আমার মনে হয় তুমি সামান্য মানব নও, হয়তো পূর্বজন্মে কোনো পরীর সঙ্গে তোমার সাক্ষাৎ ছিল। তাই একটি কথা রাখবে বলো? নিশ্চয়ই তোমার কথা রাখবো। বলো। কাছে এসো। ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো। ও তুমি যে আমার চির আশার আলো। সোনা আছে ধরা দেবে না, এসো না। একটিবার তুমি আমাকে আই লাভ ইউ বলো না, লজ্জা করছে। তুমি যে আমার চির আশার আলো, ও তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে
স্মৃতি, হইও না কখনো তুমি দুঃখের স্মৃতি। ওগো তোমারই মমতায় সকল আশা যেন রাগিয়ে দিলে। শোনা, তোমাকে যত যত দেখি আমি যে তোমার মধ্যে হারিয়ে গিয়েছি। তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো? সত্যি বলছো? তবে আই লাভ ইউ বলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ওগো তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। লা 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 আ, হে 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 হে। যেও না শোনা, যেও না। এমনি ভাবে তুমি আমার পথ মাঝে এসে আমাকে পাগল করে দিয়ে তুমি আমার কাছ থেকে বারবার কেন কেন দূরে চলে যাচ্ছ? আমি কি তোমাকে কাছে পেতে চাই? একটিবার কাছে এসো, এসো না ধরা যুবক। দাও। তুমি আমার কাছে এসো না যুবক, কেন সোনা? আমার ভয় করছে। ভয় করছে? হ্যাঁ, তবে কেন এসেছিলে তুমি? আমাকে পাগল করে কেন তুললে? তোমার যদি ভয়ে ছিল প্রাণে, প্রথম আজে এসে আমাকে কেন পাগল করে তুললে সোনা? আমি যে তোমাকে সারাটি জীবনের জন্য আমার কাছে পেতে চাই। তুমি যদি সত্য আমাকে পেতে চাও তবে তোমাকে কিছু কর্ম করতে হবে গো। এমন কি কর্ম করতে হবে? তোমাদের রয়েছে গোসা মন্দির। গোসা মন্দির? গোসা মন্দিরে যদি তুমি প্রবেশ করো, তারপরে যে তোমাকে প্রথমে দেখতে আসবে, তারপর? তার সাথে তুমি নিঃশর্ত করে আবদ্ধ হবে। তারপর? সে যদি তোমাকে বিয়ে দেয়, তাহলে তুমি গোসা মন্দির থেকে বেরোবে। আর যদি না দেয়, তাহলে বেরোবে না। তবে যদি তাই হয়, আমি যে তোমার রূপে পাগল হয়েছি, আমি যে তোমাকে কাছে পেতে চাই, তাই তোমাকে কাছে পেতে হলে আমাকে যদি গোসা মন্দিরে প্রবেশ করতে হয়, আমি তাই করব। আমি ভেবেছিলাম পাঠশালা থেকে ওই রাজপ্রাসাদে ফিরে যাব। তাই তো তোমাকে কাছে পাওয়ার জন্য এই মুহূর্তে তোমার কথা মতো আমি প্রবেশ করলাম আমাদের গোসা মন্দিরে। তোর ছেলেকে আমি বিয়ের কথা সাইন করে দিয়েছি। তোর ছেলে যদি আমার যুক্তি মতো কাজ করে, নিশ্চয় আমি তোর হস্তে পুজো পাওয়া চাই। লখাই, ওরে লখা, সকালে 10টার সময় স্কুলে গিয়েছিস, অবসান হয়ে গেল, এখনো তুই ঘরে ফিরে আসবি না লখাই? তোকে না দেখলে যে আমি একই মুহূর্ত আমার এই চম্পলা রাজি প্রাসাদে থাকতে পারি না লখাই রে। একটি বাড়ির শুধু তুই ঘরে ফিরে আয় না লক্ষা। একটি বাড়ি শুধু ঘরে ফিরে এসে মা মা বলে রেখে আমার এই জীবনটুকু সান্ত্বনা দেবে লক্ষা। ওগো মায়েরা, তোমরা বলো না গো, আমার লক্ষাই কি তোমরা দেখিয়েছো? বলো না। লক্ষাই আমার সকালে 10টার সময় স্কুলে গিয়েছে, লক্ষাই যে এখনো ঘরে ফিরে আসলো না। আমার কেউ আমার লক্ষের কথা বলবে না? ওকে দিদিরা, একটি বাড়ি শুধু লক্ষাইয়ের কথা বলো না। তোমরা লক্ষাইকে কেউ দেখিয়েছো? বলো। আমি সবাইকে লক্ষাইয়ের কথা জিজ্ঞেস করছি, তবে কেন আমার লক্ষাইয়ের কথা আমায় কেন কেউ বলছে না কেন? আরে আরে লক্ষাই, সে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই বক্ষ দমন করে তোকে বড় করেছে লক্ষাই।
সে মায়ের কথা কি একবারও তোর মনে পড়ে না যে একেবারে শুধু আমি ঘরে ফিরে যাই? লখাই রে, আমি তোকে না দেখলে যে একে মরতেও থাকতে পারি না। লখাই, তোর এই গর্ভধারিণী মা তোকে না খাওয়ালে একে মরতে তুই খাস না আমায় ছেড়ে। লখাই রে, আইলা লাগা একটি বার শুধু তোর এই মায়ের কাছে ফিরে আইলা লাগা। ও কোথায় গেলি রে? ওরে বাপ লখা, একেবারে মা বলে কোলে আয় রে। লখাই রে, কোথায় গেলি রে? ওরে মা লাখা, মা বলে কোলে আয় রে। এই লখাই, একটি বাড়িতে গর্ভধারিণী মায়ের কাছে আয় না রে। লখাই রে, তুই যে আমার নয়ন মনি, লখাই অঞ্চলির বিধি রে। ওরে মা লখা, মা বলে কোলে আই রে। তুই যে আমার নয়ন মনি, লখাই অঞ্চলের বিধি রে। ওরে মা লখা, মা বলে কোলে আয় রে। লখাই রে, আমি একে একে ছয়পুত্র লখাই ভাসাইলাম সাগরে রে। ওরে মা লখা, মা বলে কোলে আয় রে। ওরে
লখাই ভাসাইলাম সাগরে রে ওরে বাপ লখাই মা বলে কোলে আয় রে লখাই রে আমি আগে করে ছয় ছয় পুত্র হারিয়েছিলাম লখাই রে ইয়ারি ঘটি ভরা দুধের লক্ষা লখাই পরে রইল ঘরে রে ওরে বাপ লখাই মা বলে কোলে আয় রে আজি কত সুন্দর করে বাটি ভরা দুধ রেখেছিল লখাই রে ইয়ারি কি রাখিবে মা বলে লখাইকে দিনে তোনারে ওরে বাপ লখাই মা বলে কোলে আয় রে লখাই এই গর্ভধারণের বাচ্চাদেরকে মা বলে ডাকবে। ওই ওরে কে ডাকিবে মা বলে লখাই কে দিবে তোনারে ওরে বাপ লখাই মা বলে কোলে আয় রে লখাই লখাই এই লখাই যে লখাইকে নিয়ে আবার আমি গর্ব করেছিলাম যে লখাইকে বড় করে আমার এই সম্পূর্ণ করে আমার আজীবন সবে চলো একই লুনা একই আজ আমি শুনতে পাচ্ছি কে যেন রাত্রে সাথে লখাই লখাই আমার বলে যেন যাচ্ছে। সর্বনাশ হয়ে গেল। না না, আমি একটিবার রাজপ্রাসাদে প্রবেশ করে দেখি লখাই এমন কি হয়েছে, কেনই বা লখাই লখাই বলে কাঁদছে। কি লখাই রে বৌরানী, বৌরানী কি কি হয়েছে মা? আজ তুমি এমন করে লখাই লখাই বলে রাজপ্রাসাদে কাঁদছো। মন্ত্রী কাকু আপনি এসেছেন মন্ত্রী কাকু আমার সে কাদারই দিন পড়ে গেছে কাদার দিন? কেন কাঁদবো না আমার এই সেই রাজপ্রাসাদ আমি আমার এমনই ভাগ্য সেই লখাইকে নিয়ে আমি গর্ব করেছিলাম সেই লখাইকে আমার আমি হারিয়ে ফেললাম। বৌমা
এ কি বলছো তুমি? আমি তোমার কোনো কথাই যেন বুঝতে পারছি না। তুমি যদি একটিবার প্রকাশ করে বলো তাহলে তোমার কথাগুলো ঠিক আমি বুঝতে পারবো। এখনো আমার এই কথা আপনি বুঝতে পারেন না? লক্ষ্মীনার আমার সকালে 10টার সময় স্কুলে গিয়েছে। সে দেখুন তো, সকালে 10টায় স্কুলে গিয়ে যেন আজ এখন যেন অবসান হয়ে গেছে। এখনো যে লক্ষাই আমার সে ঘরে ফিরে আসলো না, তাহলে কেন আমার সে লক্ষাইয়ের জন্য আমি কাঁদবো না? আমার এই চম্পকে নগরে বলুন। লখাই ফিরে আসেনি আর সে কথা তুমি আমায় জানাও নি বৌমা। তুমি হয়তো জানো না বৌমা, আজ আমি সকল প্রজাদের দ্বারে দাঁড়িয়ে গেছিলাম শুধুমাত্র তাদের সুখ দুঃখের খবর নিতে। আর লক্ষ্মীন্দর ফিরে আসেনি বলে তুমি অমন করে অজর নয়নে কাঁদছো মা। হ্যাঁ বাবা, কিন্তু জানো মা, তোমার কি জানা নেই যে মায়ের চোখের জলে সন্তানের কল্যাণ হয়? তুমি কি ভুলে গেছো যে লক্ষ্মীন্দর আমাদের ছেলে মানুষ, না জানি পাঠশালায় কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে খেলায় মেতে আছে বলে গৃহে ফিরতে সে ভুলে গেছে। না মন্ত্রী কাকু, আমি লক্ষাইয়ের জন্য এই চম্পকি নগরে সবারই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম। কিন্তু তারা কি বলেছে বৌমা? সবাইকে আমি লক্ষাইয়ের জন্য জিজ্ঞেস করলাম, সগো তোমরা আমার লক্ষাইকে তোমরা দেখেছো? কেউ বলো না। তারা কি বলেছে জানো? কি বলেছে তারা? তারা যেন সবাই সে মুখ যেন বইমুখ হয়ে আমার লক্ষাইয়ের কথা কোনো জবাব দিতে পারলো না। কেউ আমার লক্ষাইকে দেখনি, তাহলে আমি কেন লক্ষাইয়ের জন্য কাঁদবো না বলুন না? বৌমা, আমি এতক্ষণে নিশ্চিন্ত হলাম বৌমা যে আমাদের লক্ষ্মীন্দর কেন ফিরে আসেনি জানো? কেন? আমি যখন 10টার সময় লক্ষ্মীন্দরকে পাঠশালায় রেখে আসি, হ্যাঁ, আমি লক্ষ্মীন্দরকে বলেও এসেছিলাম, বলেছিলাম ওগো দাদু ভাই, তোমার পাঠশালার ছুটি হয়ে গেলে আমি তোমায় নিতে আসবো। জানো বৌমা, আজ আমি লক্ষ্মীন্দরকে আনতে যেতে পারিনি তো, তাই লক্ষ্মীন্দর বুঝি আমার উপর অভিমান করে ফিরে আসেনি। মন্ত্রী কাকু, বৌমা, আপনি কি বলছেন? আমি তোমায় কথা দিচ্ছি বৌমা, লক্ষ্মীন্দর আমার তোমার সঙ্গে অভিমান করেছে বলে যার জন্য লক্ষ্মীন্দর আমার এই রাজপ্রাসাদে ফিরে আসেনি? হ্যাঁ বৌমা, আমি তোমায় কথা দিচ্ছি বৌমা, লক্ষ্মীন্দর যখন ফিরে আসেনি আমি এই মুহূর্তে লক্ষ্মীন্দরের সন্ধানে বেরিয়ে পড়বো। সারাটা চম্পকনগর আমি তন্ন বিতন্ন করে খুঁজবো, যেখানে যে অবস্থায় পাই না কেন লক্ষ্মীন্দরকে নিয়ে আমি ফিরে আসবো বৌমা। বেশ মন্ত্রী কাকু, আমি কথা দিলাম। তাই যদি হয় এই মুহূর্তে যখন আপনি আমার লক্ষ্মীন্দরকে খুঁজতে যাবেন, তবে হ্যাঁ আমি একটা আপনাকে কথা বলছি। বলো বৌমা। যদি আমার প্রাণের লক্ষ্মীন্দরকে আমার কাছে ফিরিয়ে এনে দিতে পারে তাহলে তো খুবই ভালো। আর যদি আমার লক্ষ্মীন্দরকে আমার ভাই বক্ষ মাঝারে না আপনি ফিরিয়ে নিয়ে আনতে পারেন, তাহলে আমার এই সুন্দর জীবনটুকু আমি আর রাখবো না। সংযত হয়ে কথা বলো, না ভালো করে নাই কথা বলো না বৌমা। তুমি হয়তো জানো না আত্মহত্যা মহাপাপ, নরকে হয় গমন। আর তুমি কি বলতে চাও আমাদের লক্ষ্মীন্দর চম্পলনগরে নেই? তুমি জানো না বৌমা, আমি হচ্ছে এই রাজ্যের মহামন্ত্রী। আমি সারাটা চম্পলনগর তন্ন বিতন্ন করে খুঁজবো, যেখান থেকে যে অবস্থায় পাই না কেন লক্ষ্মীন্দরকে আমি নিয়ে আসবো। কিন্তু হ্যাঁ, লক্ষ্মীন্দরকে পেলেই আমি ফিরে আসবো। আর যদি লক্ষ্মীন্দরকে খুঁজে না পাই আমি আর কোনোদিন তোমার সন্মুখে এসে দাঁড়াবো না, কোনোদিন দাঁড়াবো না। আরে বাহ, বারে আমার অভিমান পুত্র, এতই যদি তোমার সে মনে থাক, তোমার এই দাদুর সঙ্গে যদি অতই তোমার সে অভিমানে করে তুমি না আসতে আমার রাজপ্রাসাদে ফিরে, তবে আগে আমায় কেন বলিনি? আমি তোমার জন্য কোনো চিন্তা করতাম না। লক্ষাই যখন আমার এখনো বাড়ি ফিরে আসেনি, মন্ত্রী কাকু যখন আমার লক্ষাইকে খুঁজতে গিয়েছে, তাহলে নিশ্চয়ই সে মন্ত্রী কাকু আমার কাছে এনে দেবে লক্ষাইকে। আমি কতক্ষণ মন্ত্রী কাকুর সে অপেক্ষায় থাকি আমার রাজধানী, দেখি লক্ষ্মীন্দরকে কতক্ষণই আমার এই রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে আসে, কতক্ষণই আমার লক্ষ্মীন্দরকে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে আসে।
একে অনেকক্ষণ হয়ে গেল আমি গোসা মন্দিরে প্রবেশ করে আছি, তবে কি গর্ভধারিণী জননী আমাকে খোঁজাখুঁজি না করে ওই রাজপ্রাসাদে নিশ্চিন্তায় রয়েছে? না 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 না, আমি গোসাঘরে প্রবেশ করেছি, আমি ঠিকই করেছি। এই গোসাঘর থেকে যদি বের হয়ে যাই ওই সুন্দরীকে আমি কাছে পাবো না। তাই কিছুক্ষণ অপেক্ষা করে দেখি না কেন আমাকে এই গোসাঘরে নিয়ে যাওয়ার জন্য কেউ আসে কি না। নেই, আমি যেন সারাটা চম্পলনগর তন্ন বিতন্ন করে খুঁজলাম, কোথাও যেন লক্ষ্মীন্দরের সন্ধান পেলাম না। তবে কি লক্ষ্মীন্দরকে আমি খুঁজে পাবো না? আর লক্ষ্মীন্দরকে খুঁজে না পেলে আমি রাজপ্রাসাদে ফিরে যেতে পারবো না, কেননা আমি যে রানীমাকে কথা দিয়ে এসেছি। আর আমি যদি ফিরে না যাই, না জানি মহারানী সানকা কাঁদতে কাঁদতে তার প্রাণীকে বিসর্জন দেবে। না না, যাই যাই, আজকের মতো আমি তাকে বুঝিয়ে রাখবো, আগামীকাল আবার লক্ষ্মীন্দরের সন্ধানে বেরিয়ে পড়বো। কে দেখছি গোসাঘরের দরজা বন্ধ, তবে কি আমাদের লক্ষ্মীন্দর গোসাঘরে প্রবেশ করে আছে? না না, লক্ষ্মীন্দর প্রবেশ করবে কেন? লক্ষ্মীন্দর তো আমাদের ছেলে মানুষ, সে তো অভিমান সম্বন্ধে কিছু জানে না, অনুরাগ সম্বন্ধে সেও কিছু বোঝে না। তাহলে কে প্রবেশ করে আছে? আমি একটি বাড়ি ডেকে দেখবো, দেখি গোসাঘরে কে প্রবেশ করে আছে। বলি কে এই গোসাঘরে? বেরিয়ে এসো, নইলে তোমায় অন্ধকারে কারাগারে নিক্ষেপ করবো। একে শুনছি আমি, মনে হচ্ছে মন্ত্রী দাদুর কণ্ঠস্বর। তবে কি দাদু আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে? না না না, এক্ষুনি আমি সাড়া দেব। কে? দাদু নাকি? খাই, এ কি করেছো দাদু ভাই? তুমি কি করেছো? তোমায় আমি তন্ন বিতন্ন করে সারা চম্পলনগর খুঁজে এলাম, আর তুমি শেষ পর্যন্ত নোংরা গোসাঘরে প্রবেশ করে আছো। ভাই বেরিয়ে এসো দাদু ভাই, বেরিয়ে এসো। দাঁড়াও দাদু, আমি বের হতে পারি, তার আগে তুমি আমাকে কথা দাও, তোমার কাছ থেকে আমি এই গোসা মন্দির থেকে বের হয়ে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। আমি কথা দিলাম দাদু ভাই, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো। এই মুহূর্তে আমি দরজাখানা খুলে দিলাম। দাদু ভাই, কি আজকে পড়াশোনা বাদ দিয়ে গিয়ে ফিরে আসি তুমি গোসাঘরে প্রবেশ করেছিলে কেন দাদু ভাই? আমি তোমাকে বললাম না তোমার কাছে আমি কিছু চাইবো। কি চাইছো তুমি? আমি কি চাই জানো? বলো। ওই না শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, বলি যে তোমারে, আরে বলো বলো। ওই আমি স্কুলেতে আর যাব না গো, ও গো দাদু, তুমি জানাবে পিতারে। কি? আমি আর স্কুলে যাব না। কি বলছো তুমি? আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। ওই না শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, বলি যে তোমারে, বলো বলো। স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি আর স্কুলে যাব না দাদু। পড়ে যাবো যে। দাদু ভাই বলো দাদু, তুমি স্কুলে যেতে চাইছো না কেন? ওই নাই স্কুলের লিখা পড়া, ও গো দাদু, ভালো যে লাগে না লিখা পড়ায়, ও গো দাদু, আমার মন যে বসে না ওই লিখা পড়ায়, ও গো দাদু, আমার মন যে বসে না। তাই বুঝি? দাদু
জানো দাদু? কেন তোমার লেখাপড়ায় মন বসে না? কেন দাদু? তুমি বুঝি তোমার পিতার সঙ্গে বাণিজ্যে যাবে? আমি আর বাণিজ্যে না না না, আমি বাণিজ্যে যেতে চাই না। তাহলে কোনো বড় ব্যবসা করবে? আমি কোনো ব্যবসাও করব না। দাদু ভাই, তুমি এই বয়সে লেখাপড়া করবে না, বাণিজ্য যাবে না, ব্যবসা করবে না, তাহলে তুমি কি করবে? ওই না লেখাপড়া ছেড়ে দাদু, ওহ গো দাদু, বিয়ে যে করিব। লেখাপড়াই? আমি বিয়ে করব। চুপ করো। বিয়ে করব? যার মুখ থেকে দুধের গন্ধ যায়নি সে লোকাই নাকি বিয়ে করবে? আর যদি বিয়ে না দাও আমি কি করবো কি জানো? করবে শুনি? বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাবো। দাদু ভাই, বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাবো। আমি বিয়ে করব, বিয়ে করব, বিয়ে করব। কখনোই হবে না। দাদু তুমি না আমাকে কথা দিলে গোসা ঘর থেকে বের হয়ে আমি তোমার কাছ থেকে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। আর তবু যদি এক সপ্তাহের মধ্যে পিতাকে বলে আমার বিয়ের ব্যবস্থা না করো, আমি কি করব জানো? কি করবে তুমি? ওই দেখা যায় সরমুখে একটি নদী, সেই নদীতে গিয়ে আমার এই সুন্দর প্রাণখানা আমি এক্ষুনি বিসর্জন দেব। দাদু ভাই, না রে দাদু ভাই, এমন সোনার জীবন যদি বিসর্জন দেওয়া যায় আর সে মানব জন্ম পাওয়া যাবে না রে ভাই। তুমি হয়তো জানো না যে 84 লক্ষ জনের ভ্রমণ করার পর হয় একবারে মানব তবে জন্ম। যদি তাই হয় দাদু, এই মুহূর্তে পিতাকে বলে এক সপ্তাহের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করো, আর আমি ততক্ষণই যাই মায়ের সঙ্গে দেখা করে আসছি। যাও যাও। একে আজ যেন লক্ষ্মীন্দর বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে, কিন্তু কে কে তুলে দিল বিয়ের মহামন্ত্র এই নাবালক লক্ষ্মীন্দরের কর্ণে? না না, আমি কি করে সদাগরের কাছে গিয়ে বলবো যে আমাদের লক্ষ্মীন্দর আজকে বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে? যাই যাই, যে করে হোক আমাকে বলতেই হবে, আমি সদাগরের কাছেই যাই। এরপরে দিন লক্ষিন্দর বড় হতে চলেছে, আর লক্ষিন্দরকে নিয়ে আমার বড় স্বপ্ন। আর স্বপ্নকে সত্যি করবার জন্য লক্ষিন্দরকে ভর্তি করেছি আমি আমার চম্পলার বাল্য পাঠশালায়। সিদ্ধান্ত নিয়েছি লক্ষিন্দরকে আমি আমার চম্পকনগরের ভবিষ্যতের উত্তরাধিকারী করব। হলো না চাঁদ, সে আশা তোমার আর পূর্ণ হলো না। মন্ত্রী মহাশয়, হ্যাঁ চাঁদ, আমার আশা পূর্ণ হলো না মানে আপনি কি বলতে চাইছেন? আমাদের লক্ষ্মীন্দর, লক্ষিন্দর? হ্যাঁ হ্যাঁ আমাদের লক্ষ্মীন্দর আজকে পাঠশালা থেকে ফিরে না এসে ওই প্রবেশ করেছে আমাদের নোংরা গোসা ঘরে। অসম্ভব! হ্যাঁ চাঁদ, আমাদের লক্ষিন্দর নোংরা গোসাগরে প্রবেশ করেছি, কিন্তু কিসের জন্য? অভাব। কিসের অভাব? অভাবের কথা শুনবে চাঁদ, ওই অভাবের কথা যদি একটিবারও কর্ণে শ্রবণ করো, শ্রবণ করার সাথে সাথে যেন সারা আকাশটা ভেঙে পড়বে মস্তিষ্কে, ওই পদস্থল থেকে যেন মাটি সরে যায়। বলছিলাম, হ্যাঁ চাঁদ, তবু আমি শুনতে চাই কিসের কারণে, কিসের অভাবে গোসাগরে ঢুকেছে? চাঁদ, লক্ষ্মীন্দরকে যখন আমি গোসাগরে আনতে যাই, লক্ষ্মীন্দর আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করে বলে, ওগো দাদু ভাই, ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না করে আমি এক সপ্তাহের মাঝে বিয়ে করতে চাই। হ্যাঁ চাঁদ, সে আমার দুধের বালক লক্ষিন্দর, সে বিয়ে করতে চায়। হ্যাঁ চাঁদ, আর সেই কথায় আমায় বিশ্বাস করতে হবে। বিশ্বাস করো চাঁদ। কোনোদিন নয়, লক্ষিন্দর আমার বিয়ের জন্য উন্মাদ নয়। লক্ষিন্দরের বিয়ের কুমন্ত্রণটা হয়তো আপনি তার কানে ঢেলে দিয়েছে। না চাঁদ, না, আমি আমি ওই বিয়ের মন্ত্র তার কর্ণে ঢেলে দেইনি। আপনি বিশ্বাসঘাতক, চাঁদ, আপনি প্রতারক, চাঁদ, আপনি বেঈমান। আচ্ছা, আর বিশ্বাসঘাতক প্রতারকের আমার প্রাসাদে কোনো স্থান নেই বলে আপনি এই মুহূর্তে আমার প্রাসাদ পরিত্যাগ করো। না চাঁদ, দোহাই তোমার, এই বৃদ্ধ বয়সে তুমি আমায় রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিও না চাঁদ। সত্যি সত্যি যেন আজকে আমাদের লক্ষ্মীন্দর বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে,
তাই নিরুপায় হয়ে সেই শুভ সংবাদটুকু দেওয়ার জন্যই আমি এসেছি। মন্ত্রী মহাশয়, লক্ষিন্দর আমার বিয়ের জন্য উন্মাদ হয়ে গেছে, আর সেই কথা বলার জন্যই আপনি আমার কাছে এসেছেন। হ্যাঁ চাঁদ, আচ্ছা মন্ত্রী মহাশয়, আপনি বয়োজ্যেষ্ঠ, আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছে। সত্যই আপনার কাছে অনেকই যুক্তি, এমন একটা যুক্তি আছে বার করুন যে আপনার যুক্তি মতো যেন আমার পুত্র লক্ষেন্দর বিয়ের কথা মন থেকে বিস্মরণ হয়ে যায়। আচ্ছা চাঁদ, আমার কাছে উপযুক্ত উপায় আছে। লক্ষিন্দর আমাদের বয়সে নবীন, সে হতো ছেলে মানুষ। আমরা যদি তার হাতে একটা খেলনা তুলে দিতে পারি, না জানি খেলনা নিয়ে খেলাধুলা করতে করতে সে বিয়ের কথা বিস্মরণ হয়ে যাবে। খেলনা? হ্যাঁ চাঁদ, কি সেই খেলনা? পায়রা, পায়রা? স্বর্ণগিরিবাজ পায়রা। পাবো কোথায়? যে পায়রা মানুষের মতো কথা বলতে পারে, সে পায়রা পাওয়া যায় উড়িষ্যার কটক শহরে। উড়িষ্যার কটক শহর? হ্যাঁ চাঁদ, ভাই যদি হয় আর বিলম্ব নয়, এ মুহূর্তে ছুটে যাবেন আপনি উড়িষ্যার কটক শহর। লক্ষিন্দর বিয়ের কথা বলার জন্য নিয়ে আসবেন স্বর্ণ গিরিবাজ পায়রা।